সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আপনারা দেখছেন আপনার কেরিয়ার অনুষ্ঠানটি। নন্দন টিভিতে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আপনাদেরকে হেল্প করার জন্য, যারা এখানে জব খুঁজছেন অথবা কেরিয়ার প্রতিষ্ঠা করার চিন্তা করছেন, কেরিয়ার চেঞ্জ করার কথা চিন্তা করছেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই কেরিয়ার অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বেসরকারি উন্নয়ন সংস্থায় কিভাবে চাকুরি পেতে হয়। বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকুরি, আপনারা হয়তো জানেন যে কানাডায় বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রায় 20 লাখ লোক, যেটা আমরা 2 মিলিয়ন বলি, 2 মিলিয়ন লোক এখানে কর্মরত আছেন। জেনে আরও অবাক হবেন যে 1,30,00,000 লোক কানাডায় বেসরকারি সংস্থায় শুধু ভলেন্টিয়ার করছেন এখন প্রতি বছর। সো এটা একটা বিশাল সেক্টর। জনসংখ্যার অনুপাতে এবং কাজের সুযোগের অনুপাতে এই বেসরকারি সংস্থায় চাকুরির অনেক সুযোগ আছে। আমাদের বাংলাদেশি অনেকেই কাজ করছেন এখন বেসরকারি উন্নয়ন সংস্থায়। আমরা আজকে এমন একজনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তিনি বাংলাদেশে থেকে ইমিগ্রেন্ট হয়ে কানাডায় আসার পরেই উনি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। আফসানা চৌধুরী। আফসানা চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ইমাম ভাই আমাকে আপনার অনুষ্ঠানে ডাকার জন্য। অনেক ধন্যবাদ। আপনি তো বর্তমানে কাজ করছেন ডিকসন হলে কমিউনিটি ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হিসাবে। আমরা জানি আপনি একই সাথে কাজ করছেন ওয়েস্ট স্কারবোরো নেবারহুড অর্গানাইজেশন, যেটা সেখানেও কাজ করছেন আপনি কোঅর্ডিনেটর হিসাবে। অনেকগুলো কাজের সাথে নন প্রফিট অর্গানাইজেশন, যেটা বেসরকারি উন্নয়ন সংস্থা বলি, সেগুলোর সাথে আপনি সম্পৃক্ত। তো আপনি কিভাবে, মানে আপনার জব সম্পর্কে একটু বলুন, এবং একই সাথে আপনি এই সেক্টরে কেন আসলেন, কিভাবে আসলেন, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। থ্যাংক ইউ ইমাম ভাই। আমি কাজ করছি ডিকসন হল, আপনি মাত্রই মেনশন করেছেন ডিকসন হল নেইবারহুড সার্ভিসেস। সেখানে আমি কাজ করছি কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে। আর ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারে আমি কাজ করছি বাঙালি সিনিয়রদের নিয়ে। আর এই কাজটি আমি করছি 2014 থেকে, প্রায় অলমোস্ট 6 ইয়ার্স। বাঙালি সিনিয়রদের নিয়ে আমি কাজ করছি। এর আগে আমি একটু পেছনের গল্পটা একটু বলি আপনারা, মানে সবার বোঝার জন্য, সুবিধার জন্য। ওয়েস্ট স্কারবোরো নেইবারহুডে এত বড় একটা অর্গানাইজেশন, আপনার ফার্মাসি 313 ফার্মাসি এভিনিউ, এবং এটা টোটালি একটা বেঙ্গলি কমিউনিটি। টিসডেল ফার্মাসি বিল্ডিং এবং খুবই কাছে ক্রিসেন্ট টাউন, সব ইজ অলমোস্ট ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু আনফর্চুনেটলি ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড সেন্টারে 2014-এর আগে কোনো বাঙালি প্রোগ্রাম ছিল না। আচ্ছা। তো আমাদের যে বোর্ড ও মেম্বাররা যারা ছিলেন এবং আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর, ম্যানেজার, ওনারা বিভিন্ন সময় চেষ্টা করেছেন বাঙালিদের জন্য প্রোগ্রাম করতে, কিন্তু সফল হতে পারে নাই। কেন সফল হতে পারে নাই সেই কথাটা আমি একটু বলি। আমরা জানি আমাদের বাঙালি কমিউনিটির লোকজন সবাই আমরা খুব স্বাচ্ছন্দ্য ফিল করি যদি একজন বাঙালি স্টাফ থাকে যে কোনো অর্গানাইজেশনে। আপনি যদি দেখেন একজন বাঙালি স্টাফ আছে যে আমার কালচারটা বুঝে, যে আমার ভাষা বুঝে, যে আমার দুঃখটা বুঝে, আমার আনন্দটা বুঝে, আমরা কিন্তু মানে স্বাভাবিকভাবেই এইরকম একজন স্টাফ যদি একটা অর্গানাইজেশনে থাকে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে সেই অর্গানাইজেশনে যেতে চাই। তো ওরা এই জিনিসটা রিয়েলাইজ করতে করতে ওদের অনেক সময় লেগে গিয়েছিল। যখন ওরা রিয়েলাইজ করলো যে কেন প্রোগ্রামগুলো মানে এস্টাবলিশ হচ্ছে না, ওরা এত ট্রাই করার পরেও, তখন ওরা ঠিক করলো যে না, আমাদের একজন বাঙালি স্টাফ অ্যাকচুয়ালি হায়ার করা দরকার। তখন 2014-এ ওরা আমাকে হায়ার করে। তো সেই তখনই ইট ওয়াজ অ্যাকচুয়ালি মাই প্ল্যান, কারণ ওরা তো আমাদের কালচার জানে না যে আমাদের সিনিয়রদের ঠিক কোন ধরনের প্রোগ্রামটা দরকার, কি ধরনের রিক্রিয়েশন ওনারা মিস করছে। কারণ ওনারা একটা বাংলাদেশ থেকে এখানে এসেছে, সম্পূর্ণ একটা নতুন দেশ, একটা নতুন কালচার, একটা ভাষা নতুন, ইভেন আমাদের ওয়েদারটা চিন্তা করেন, বাংলাদেশের থেকে এখানে ওয়েদারটা টোটালি চেঞ্জ। তো সিনিয়ররা এখানে আসার পর কিছুদিন পরে তো নিজেদেরকে অ্যাডজাস্ট করতে ওনাদের অনেক কষ্ট হয়। তো স্বাভাবিকভাবে ওনারা চিন্তা করে যে একটা
ওনাদের ভাষাটা যে বুঝতে পারবে, কথা যে বুঝতে পারবে, এরকম একটা অর্গানাইজেশনে ওনারা যেতে চায়। তো আমি এর আগে কাজ করেছি 2004 ওয়েস্ট স্কারবোরো, আগে আমি কাজ করেছি হারমোনি হল সেন্টার ফর সিনিয়র্স। ওখানে আমি বাঙালিদের সিনিয়রদের নিয়ে কাজ করেছি অলমোস্ট 3.5 বছর। তারপরে আমি এখানে এসে জয়েন করেছি 2014-এ। তখন থেকেই আমি বাঙালি প্রোগ্রাম চালাচ্ছি সিনিয়রদের নিয়ে, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি কিভাবে ওয়েস্ট স্কারবোরো নেবারহুডে যে বাঙালি কালচারকে বেস করে যে প্রোগ্রামগুলো চালানো হয় বা যে নিডটা ছিল সেটা ফুলফিল করেছেন। আমাদেরকে কি একটু বলবেন যে আপনি আসলে এই জবগুলো কিভাবে পেলেন? আপনি কখন কানাডায় আসলেন? আমি একটু বলি, আমি 2006-এ আপনার ইমিগ্রেন্ট হিসাবে কানাডাতে আসি। তারপরে আমি তখন আসার পরে আমার বাচ্চা খুব ছোট ছিল, সেই সময় আসলে আমি অনেক বেশি কাজ করার আমার সময় সুযোগ কোনোটাই ছিল না। আমি দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে, আমার দুইটা মেয়ে ছোট ছিল, নিয়ে আসছি। তখন আমি চিন্তা করলাম যে আমি কি করতে পারি। তখন কিছু কোর্স করেছি, তারপর আমি যেটা শুরু করলাম ভলেন্টারি শুরু করলাম। তো দেখলাম যে আমার, যেহেতু আমি ম্যাসিতে থাকতাম, ওই নেইবারহুডের মধ্যে কোন অর্গানাইজেশন খুব কাছে আছে যেখানে আমি ভলেন্টারি করতে পারি। তো আমি খুব কাছে ছিল ক্রিসেন্ট টাউন ক্লাব, আপনারা সবাই বাঙালিরা মোটামুটি চিনেন, ওটা একটা মানে পরিচিত জায়গা। সেখানে আমি হারমোনি হলে ভলেন্টারি করা শুরু করলাম। তো অলমোস্ট আমি 4 মান্থ ওখানে আমি ভলেন্টারি করেছি। 4 মাস ভলেন্টারি করার পরে তখন ওনারা আমাকে হায়ার করেছে অ্যাজ এ প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসাবে। সেখানে আমি প্রায় 3.5 বছর কাজ করলাম বাঙালি সিনিয়রদের নিয়ে। আমি খুব এনজয় করতাম, কারণ আপনারা তো মানে এই ফিলিংসটা আমি জানি প্রত্যেকটা বাঙালির মনেই আছে। আমরা যখন দেশের থেকে আমার বাবা মা ভাই বোন সবাইকে ফেলে যখন আমরা চলে আসি এত দূরের একটা দেশে, আমরা তো প্রতিটা মুহূর্ত মিস করি না, বাবা মাকে, স্পেশালি বাবা মাকে আমরা এত মিস করি। মনে হয় যে অনেক সময় একটা গিল্টি ফিলিংস হয়, মনে হয় যে আমরা ওনাদেরকে একা রেখে চলে আসলাম। আমাদেরও তো রেসপন্সিবিলিটি অনেক ছিল ওনাদেরকে দেখাশোনা করার, আমরা সেই জিনিসগুলো করতে পারছি না। যদিও বাবা মা কখনোই ব্লেম করে না, কমপ্লেন করে না, কিন্তু আমরা কেন এসেছি একটা উন্নত জীবনের জন্য, বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, আমরা একটা সেফ সিকিউর লাইফের জন্য। আমরা নিজের দেশ, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন সব ছেড়ে আমরা একটা নতুন দেশে চলে আসলাম। তো তখন আসার পর আমি কিন্তু আমার বাবা মাকে ভীষণ মিস করতাম, অন্য সব বাঙালির মতন। আমি যখন সিনিয়রদের নিয়ে প্রোগ্রামটা শুরু করলাম, তখন আমার মনে হলো যে এই তো আমার বাবা মাদেরকে, সরাসরি আমার বাবা মা না হলো, ওনারা তো আমার বাবা মার মতোই। তা আমি ভীষণভাবে এনজয় করলাম। তখন যখন আমি কাজটা প্রথম শুরু করলাম, তখন দেখলাম যে ওনার যে সমস্যাগুলা, এগুলো তো আমার বাবা মারও এইসব সমস্যা, ওনারাও যদি কানাডায় আসতেন এই সমস্যাগুলো তো ওনাদেরও হতো। তা আমি বিভিন্নভাবে চেষ্টা করতাম ওনাদেরকে এইসব সমস্যাতে হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য। তো এইভাবে করে করে আমি সেই মনে করেন 2010 থেকে এত বছর আমি সিনিয়রদের সাথে কাজ করেছেন। রাইট। আপনি বলছিলেন যে এই সেক্টরে আপনি ভলেন্টিয়ার করে প্রথম হারমোনি হল ফর সিনিয়রসে জবটা পেয়েছেন, এবং একই সাথে আপনার একটা মানে কাজ করার যে মোটিভেশন, সেটা আপনি সিনিয়রদের সাথে যে বাবা মাকে মিস করেছেন, সেজন্য আবার এখানে ওই বাবা মায়ের সমবয়সী যারা তাদেরকে হেল্প করে ওই করছেন, এবং সেটাও খুব এনজয় করছেন, কাজটা খুবই এনজয় করছেন ওই সিনিয়রদেরকে হেল্প করা। তো তার মানে চাকুরি পেতে হলে আপনার ভলেন্টিয়ার একটা বিষয়, একই সাথে আপনার হেল্পিং অ্যাটিটিউডটাও থাকা দরকার। আপনি বাংলাদেশে কি পড়াশোনা, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি, যে আপনি এই নন প্রফিট সেক্টরে চাকরি পেলেন? যদি বাংলাদেশে তো আমি পড়াশোনা করেছি ইকোনমিক্সে। তো সেই ইকোনমিক্সে পড়াশোনা করার পর আমি কলেজে টিচার ছিলাম। আচ্ছা। আবার মাঝখানে আমি কিছুদিন একটা নন প্রফিট অর্গানাইজেশনও কাজ করেছিলাম, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি স্টুডেন্ট অবস্থায়। তো কিছুদিন কাজ করেছি। তো আমি এই সেক্টরটা আমি আসলে খুব এনজয় করতাম। তো সেখানে আমার কাজটা ঠিক এক্স্যাক্টলি সেম ছিল না, আমি যে সিনিয়রদের নিয়ে ওখানে কাজ করেছি ঠিক তাও না, সেটা আমি মহিলাদের নিয়ে কাজ করতাম। তারপর পরবর্তীতে যখন আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলি, করার পরে আমি কলেজে টিচার ছিলাম, ইকোনমিক্সে পড়িয়েছি। কিন্তু আমি এখানে আসার পর আমাকে অনেকেই বলেছিল যে আমি টিচিং রিলেটেড কিছু কেন করছি না। তো আমি তো আসলে ওখানে অনেকদিন বাংলাদেশে আমি পড়িয়েছি, আমি টিচার ছিলাম।
আমি বললাম যে আমি আসলে ওই জবটাকে আমি অনেক বেশি এনজয় করতাম, আমি খুবই অল্প সময় করেছি সোশ্যাল অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশনে, কিন্তু আমি ওই ওই কাজটা মিস করতাম অ্যাকচুয়ালি। আচ্ছা, তাই বললাম যে আমি কেন এখানে এই এই কাজটা আবার সুযোগটা কেন নিব না। রাইট, তখন আমি আবার নতুন করে ভাবলাম যে আমি আবার এইটাও আমি চিন্তা করলাম যে আমার কমিউনিটিতে যদি আমি কাজ করি, এটা একটা শুধুমাত্র এটা একটা জব না, তাই না? একই সাথে আমি আমার কমিউনিটির লোকজনকে যদি কিছুভাবে কোনো একটা কিছু দিয়ে যদি আমি সাপোর্ট করতে পারি, হোয়াট এভার, সেটা একটা ইনফরমেশন হোক, একটা যদি ভালো ইনফরমেশন আমি দিতে পারি, সেটাও একটা নিউ কামারের জন্য কিন্তু অনেক বড় সাপোর্ট, যদি ইনফরমেশনটা কারেক্ট হয়। এবং যদি আমি বলে দিতে পারি যে অন্তত তুমি ইনফরমেশনটা ওই অর্গানাইজেশন যে তুমি নিতে পারো, বা তোমার নেইবারহুডে কী কী অর্গানাইজেশন আছে সেখান থেকে যে ইনফরমেশনগুলো নিতে পারো, এইসব চিন্তা করে কিন্তু আমি যখন কাজটা শুরু করলাম তখন আমি ভাবলাম যে সিনিয়রদেরকে আমরা কাজের বাইরে, যে এটা ইজ নট ইভেন মাই জব ডেসক্রিপশন, অনেক সময় দেখা যায় ওনারা অনেক কথা শেয়ার করতে পারে না নিজেদের ছেলে মেয়েদের সাথে। তখন অনেক সময় দেখা গেছে ওনারা ওই কথাগুলো আমার সাথে শেয়ার করেছে, আমাকে এসে বলেছে সিনিয়ররা যে আমার এই এই সমস্যা হচ্ছে, আমি আমার ছেলেকে বলতে পারি না, আমি আমার মেয়েকে বলতে পারি না। আর গ্র্যান্ড কিডসদের সাথে তো একটা হিউজ, আপনি জানেন যে গ্যাপ, বাঙালি বাবা মাদের মানে সিনিয়রদের সাথে আমাদের, তাদের নাতি নাতিদের কথা ওনারা বুঝে না, বা দাদা দাদি নানা নানি কি বলছে নাতি নাতি বুঝে না। তো এই সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ওনারা আমার কাছে আসে। তো আমার প্রোগ্রামগুলো যদিও ছিল মেইনলি রিক্রিয়েশনাল, তো মনে করেন ওনাদেরকে বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠানের মাধ্যমে ওনাদেরকে ব্যস্ত রাখাটাই ছিল আমার মেইন কাজ। ওনাদেরকে বিভিন্নভাবে হেল্প করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা অন্য কোনো কাউন্সিলিং করা, ওগুলা ডিরেক্টলি আমার আসলে কাজ ছিল না, কারণ আমি ছিলাম রিক্রিয়েশনাল কোঅর্ডিনেটর। বাট আমি সবসময় চেষ্টা করেছি, আমি কখনো ভাবি না যে কোনটা আমার জব ডেসক্রিপশন। আমি অনেক সময় নিজেই ভুলে গিয়েছিলাম যে আসলে এক্স্যাক্টলি আমার কাজটা কি। আমি কখনো কোনো সিনিয়রকে আমি বলতাম না যে এটা আমার কাজ না, নেভার এভার। ইভেন আমি যদি ইনফরমেশনটা আমি দিতে নাও পারতাম, বা আমি যদি খুব ভালোভাবে সেই জিনিসটা নাও জানি, আমি ওনাদেরকে অ্যাটলিস্ট রেফার করে দিতাম অন্য কোনো অর্গানাইজেশনের সাথে, ফোন করে দিতাম, বলতাম যে দেখেন আমি জিনিসটা ভালো জানি না, আপনারা এটা নিয়ে কাজ করেন, আমার এই মেম্বারটাকে আপনি একটু হেল্প করেন, আপনি ওনার সাথে একটু কথা বলেন। হ্যাঁ, এইভাবে করে আমি সব সময় চেষ্টা করেছি আমার সিনিয়রদেরকে, আমি মনে করেন সেটা কখনো আমি ভাবতাম না যে এটা শুধু আমার একটা চাকরি, আমি ভাবতাম যে এটা আমারও একটা রেসপন্সিবিলিটি, যে আমার কমিউনিটির লোকজনকে আমাকে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করা। এটা আমার সবসময় মনে হতো যে এটা আমার একটা রেসপন্সিবিলিটি, ওনাদেরকে সাহায্য করা। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আফসানা চৌধুরী। আপনি পড়েছেন ইকোনমিক্স, পেশা হিসাবে ছিলেন কলেজের শিক্ষক, টিচার, কিন্তু কিছু সময় আপনি এনজিওতে কাজ করেছেন, নন প্রফিট সেক্টর বাংলাদেশে। খুবই স্বল্প সময় কিন্তু কানাডায় এসে রিয়েলাইজ করলেন যে আসলে এই সেক্টরেও কাজ করা যায়, এবং এই সেক্টরে কাজ করতে যে আপনি সবচেয়ে যে মূল্যবান কথাগুলো বলেছেন যে এখানে হচ্ছে যে যেই কি জব রেসপন্সিবিলিটি সেটা না, আপনার এটার বাইরেও যে মানে একটা সেবার মানসিকতা নিয়ে সবাইকে হেল্প করা। খুব খুশি হলাম আপনি কমিউনিটির জন্য কাজ করছেন। এই সেক্টরে যদি আমাদের কমিউনিটিতে যারা আছেন, বিশেষ করে আমরা দেখি যে নন প্রফিট সেক্টরে মহিলাদের উপস্থিতি কানাডায় অনেক বেশি। তো আমাদের যারা কমিউনিটিতে যেসব নারী চাকরি খুঁজছেন বা করতে চাচ্ছেন, ওনাদের কি কি স্কিলস দরকার, বা ওনাদের কি পড়াশোনা করা দরকার, কিভাবে আপনার মতো এই প্রফেশনে ওনারা পেশাগত সফলতা পেতে পারেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, আমি তো মানে অনেক বছর ধরে সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আছি, এবং আমি অনেকগুলো সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমি এখন কিন্তু যেটা আমার মানে আমি এখন যেটা দেখি, অনেক বাঙালি কিন্তু কাজ করে, বাঙালি মহিলারা, এবং আমার খুব ভালো লাগে। আমি যখন কোনো অর্গানাইজেশনে যে একটা বাঙালি কাউকে দেখি যে কাজ করছে, আমার খুব ভালো লাগে। আমি নিজেকে আসলে অনেক গর্বিত বোধ করি যখন দেখি আমাদের বাঙালিরা ভালো ভালো জায়গায় কাজ করছে। কিন্তু এখনও সেই রকমভাবে সবাই মানে সোশ্যাল অর্গানাইজেশন ওইভাবে আসতে পারে নাই। কিন্তু আমি যেটা বলবো যে যারা নিউ কামার বাঙালিরা আসেন, স্পেশালি যারা মহিলাদের তো আসলে অনেক কিছু দেখে কাজে যেতে হয় না, তার সংসার দেখতে হয়, অনেক সময় বাচ্চাদের সময় দিতে হয়, সংসারের সময় দিতে হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সোশ্যাল অর্গানাইজেশনে মানে কাজটা যদি এনজয় করে কেউ,
হ্যাঁ, যদি সে মনে করে হ্যাঁ এই কাজটা আমার জন্য, বা আমি ঠিক এরকম একটা কাজই খুঁজছিলাম, এইরকম যদি মনে করে, কারো যদি এরকম মানসিকতা থাকে, তাহলে তারা ওইটা রিলেটেড পড়াশোনা করতে পারে, যেমন কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার করতে পারে, অথবা কেউ যদি স্পেসিফিক কাজ করতে চায়, যেমন মনে করেন শুধু সিনিয়রদের নিয়ে কাজ করতে চায়, সে জেরন্টোলজি পড়তে পারে, সেটা মেইনলি সিনিয়রদের নিয়ে। কেউ যদি মনে করেন আপনার মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চায়, কারণ আপনি সোশ্যাল অর্গানাইজেশনে মেন্টাল হেলথ কিন্তু একটা হিউজ ইস্যু, এবং এখানে কিন্তু অনেকে কাজ করছে, কাউন্সিলিং দিচ্ছে। আমরা প্রত্যেকটা সোশ্যাল অর্গানাইজেশনে দেখবেন যে আমাদের মেন্টাল হেলথের একটা মানে অংশ থাকে, যেখানে কেউ না কেউ কাউন্সিলিং নিচ্ছে। তো কেউ যদি আপনার সেটাও করতে চায় স্পেসিফিক, যে সে শুধু মেন্টাল হেলথ নিয়েই পড়াশোনা করবে, যেমন অ্যালজাইমার, ডিমেনশিয়া, কোনো স্পেসিফিক ডিজিজ, অথবা অ্যাংজাইটি, এই ধরনের কোনো স্ট্রেস রিলিফ, এই ধরনের কোনো কোর্স করতে পারে যদি, অথবা যদি মনে করে যে না আমি শুধু সোশ্যাল অর্গানাইজেশনেই কাজ করব, স্পেসিফিক কিছু না, সে কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার করতে পারে। কিন্তু তার মন মানসিকতা এরকম থাকতে হবে, যেটা আমি এত বছরে আমার যেটা অভিজ্ঞতা আমি দেখেছি, আমি তো অলমোস্ট 10 ইয়ার্স, যে আপনার মানসিকতাটা এরকম থাকতে হবে যে আপনি একটা মানুষকে সাহায্য করবেন, সেই মানসিকতাটা নিয়ে আপনাকে সোশ্যাল অর্গানাইজেশনে কাজে আসতে হবে। যে আমি ওনাকে হোয়াট এভার আমার কাজ কি, ওইটা আমি মাথায় রাখবো না, আমার কাছে উনি এসেছেন একটা সাহায্যের জন্য। সে যদি আমি বাঙালি নিয়ে কাজ করি, বাঙালি, আপনি যদি অন্য দেশের মানুষ নিয়ে কাজ করেন, অন্য দেশের মানুষকেও আপনার হেল্প করতে হবে। ওই মেন্টালিটিটা আপনার থাকতে হবে যে আমার এটা 9টা 5টা অফিস না, শুধু যে 5টা হয়ে গেল, 5টা বেজে গেছে আমি চলে যাব, ইটস নট লাইক দ্যাট। আপনাকে হয়তো বা 8টা 9টা 10টা পর্যন্ত থাকতে হতে পারে। আমি অনেক করেছি এরকম, কত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো, যে আমি 9টা 10টা পর্যন্ত এক একজন, হয়তো কোনো একজন আমার বাঙালি সিনিয়র এসেছেন, তার হাউজিংয়ের সমস্যা বা তার ফ্যামিলিতে এমন কোনো সমস্যা হয়েছে, তাকে সে বাসায় থাকতে পারছে না, তাকে বের হয়ে যেতে হয়েছে বাসার থেকে, তাকে নিয়ে আমি কত কত জায়গায় গিয়েছি যে এই ওনার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, ফোন করেছি, ওনাকে নিয়ে আমি গিয়েছি, হয়তো বা রাত 9টা 10টা বেজে গেছে, আমার বাসায় আসতেছে, আমার বাচ্চারা ছোট, হয়তো বা আপনার তাদের খাওয়াও হয় নাই, বসে আছে আমার জন্য, কিন্তু আমার কিন্তু মাথায় ওগুলা ছিল না, আমার খালি মনে হচ্ছে ওনাকে আমি কিভাবে, ওনার সমস্যাটা আমি কিভাবে সমাধান করব। তা আমি একটাই আমার রিকোয়েস্ট, যে সোশ্যাল অর্গানাইজেশন যদি কেউ কাজ করতে, সত্যি যদি কাজ করতে চায়, মন দিয়ে কাজ করতে হবে, এবং এটা হলো সবকিছুর ঊর্ধ্বে, যে আপনি অন্য সব জবের সাথে এটাকে আপনি এটা মিশালে আসলে হবে না, এটা এক্স্যাক্টলি অন্য সব চাকরির মতো না। এটা হলো আপনি কতটুক মানুষের জন্য করতে চান, আপনি কতটুক মানুষের জন্য করার ইচ্ছা, এবং আপনার প্রায়োরিটিটা ঠিক কোন জায়গায়। যে আমি যেরকম সবসময় মনে করি যে ওনার ভালো করাটা আমার নাম্বার 1 ফার্স্ট প্রায়োরিটি, যে আমি কিভাবে ওনার ভালো করতে পারি, কিভাবে ওনাকে আমি সাপোর্ট দিতে পারি, কিভাবে আমি ওনাকে হেল্প করতে পারি। তা আমি এই জন্যই বলবো যে যারা এই এইসব মানে নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করতে চান, আপনাদের মানে এরকমভাবে মন মানসিকতা হতে হবে যে আপনি মানুষের জন্য কিছু করবেন। এবং সেই জন্য আরেকটা জিনিস আমি যেটা বলি, মানে কানাডাতে আসার পর যখন মানুষ লেখাপড়া করার পর অনেকেই কমপ্লেন করে কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, যে আমি তো পড়াশোনা করলাম। কারণ এখানে আরেকটা খুব জরুরি, মানে আপনি খুব ভালো করে জানেন ইমাম ভাই, কানাডিয়ান এক্সপেরিয়েন্স। সব আমরা যখন কোনো জায়গায় জবে অ্যাপ্লাই করি, কানাডিয়ান এক্সপেরিয়েন্সটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আপনি যখন নতুন আসবেন, পড়াশোনাও হয়তো আপনি করে ফেলেছেন, আপনি কিভাবে এক্সপেরিয়েন্সটা নেবেন? ইটস নট দ্যাট ইজি না, আপনি তো এক্সপেরিয়েন্স ছাড়া অন্য জায়গায় অ্যাপ্লাইও করতে পারবেন না। তখন সবচেয়ে ইজি হলো আপনি ভলেন্টারি করা। ভলেন্টারি করলে হবে কি, আপনি রেজুমেতে লিখতে পারবেন যে আপনি একটা জায়গায় কাজ করছেন, হোয়াট এভার, সেটা পেইড অথবা পেইড না, কিন্তু আপনি কাজ তো করছেন, আপনি তো এক্সপেরিয়েন্স হচ্ছে, আপনি কানেকশন তৈরি হচ্ছে। আপনি ভলেন্টারি করার সময় আমরা যেটা করি, আমাদের কিন্তু অনেক পার্টনারশিপ প্রোগ্রাম হয়, আপনি খুব ভালো করে জানেন ইমাম ভাই, এবং এটাকে কিন্তু আমাদের মানে ইউনাইটেড ওয়ে থেকে আমাদের যারা আমাদেরকে ফান্ড দেয়, ওরা কিন্তু এটা খুব এনকারেজ করে যে তোমরা অন্য বিভিন্ন কতগুলো অর্গানাইজেশনের সাথে তোমরা পার্টনারশিপে ইভেন্ট করেছো বা প্রোগ্রাম করেছো। তা আপনি যখন ভলেন্টারি করবেন, হয়তো ওই অর্গানাইজেশনে আপনার কাজ হলো না, হয়তো বা ওদের সেই সময় কাজ মানে চাকরি দেওয়ার মানে অবস্থা তৈরি হয়নি, কিন্তু যেহেতু আপনি পার্টনারশিপ করছেন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, আপনি কিন্তু কানেকশন হয়ে যাচ্ছে, অথবা অন্য কোনো অর্গানাইজেশনে হয়তো বা আপনাকে হায়ার করে ফেলতে পারে। ইভেন আপনি যেহেতু একটা আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেল এই একটা অর্গানাইজেশনে ভলেন্টারি করতে যেয়ে, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন অন্য অর্গানাইজেশনে চাকরি পাওয়ার ক্ষেত্রেও।
অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য, পরামর্শ এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন, যেগুলো বললেন যে আপনি ভলেন্টিয়ার করলে এই পেশায় চাকুরির অনেক সুবিধা। আরেকটা জিনিস যে সেবার মানসিকতা থাকা, যে রিয়েল লাইফ মানে শুধু 9টা 5টা চিন্তা করলে হবে না, সেটা থাকা। আর আরেকটা কথা আপনি বলেছেন যে যেমন স্পেসিফিক কোন পপুলেশনের সাথে কাজ করবেন, যেমন সিনিয়রদের সাথে কাজ করলে আপনার কি পড়াশোনা করা দরকার, বা আপনি যদি মেন্টাল হেলথ যারা স্ট্রাগল করছেন তাদের সাথে কাজ করলে পড়াশোনাটা ভিন্ন, সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা দরকার। তো আপনি বলছিলেন যে আপনি খুবই এনজয় করছেন এই প্রফেশনে এবং অনেক সময় আপনি নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করছেন। আর কি কোনো চ্যালেঞ্জ আছে এই প্রফেশনে কাজ করতে গেলে? কেউ কি কোনো বড় কোনো চ্যালেঞ্জের আপনি মুখোমুখি হন বা অন্যরা কি কোনো মুখোমুখি হতে পারে? একটা তো বিগ চ্যালেঞ্জ আছে, আপনিও জানেন ইমাম ভাই, সেটা হলো ফান্ড। কারণ আমাদের সোশ্যাল অর্গানাইজেশনগুলো তো আসলে মানে বেশিরভাগই আপনি ফান্ডের উপর ডিপেন্ড করে। তো সেই জন্য যেটা একটা সমস্যা অনেক সময় হয় যে যখন ফান্ডটা শেষ হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে অনেক প্রোগ্রাম কন্টিনিউ করতে পারে না। তো এটা তো আসলে এটা তো একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই। কারণ হয়তো আমরা প্রোগ্রাম একটা এস্টাবলিশ করে ফেলেছি, লোকজন খুব এনজয়ও করছে প্রোগ্রামটা, লোকজন রেগুলার আসছে প্রোগ্রামে, সেই অবস্থায় হয়তো বা আপনি জানেন যে ট্রিলিয়াম ফাউন্ডেশনের যে ফান্ডগুলো 3 বছরের, তো 3 বছর পরে দেখা যায় যে হয়তো ওরা ফান্ডটা দিতে পারছে না, কন্টিনিউ করছে, তখন তো আপনি প্রোগ্রামটা কিভাবে মানে রান তো করতে পারবেন না। তো এইটা আমার কাছে একটা বিগ চ্যালেঞ্জ মনে হয় সোশ্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে। কিন্তু আমি এই দিক দিয়ে বলবো যে আমি ভেরি লাকি, কারণ আমার এই বাংলা প্রোগ্রামটা কিন্তু আমরা ওইভাবেই শুরু করেছিলাম ওয়েস্ট স্কারবোরোতে। এটা একটা 3 বছরের ফান্ড ছিল যখন আমরা প্রোগ্রামটা শুরু করি 2014-এ। তো তখন আমরা তো জানতাম না যে এটা কি কন্টিনিউ করবে কি করবে না, কিন্তু আমরা 3 বছরের প্রোগ্রাম অনেক বেশি এস্টাবলিশ করে ফেলেছিলাম, আমাদের প্রায় 200-এর মতো মেম্বার হয়ে গিয়েছিল, এবং যেই ওয়েস্ট স্কারবোরোকে কেউ কখনো ঠিক মতো চিনত না পর্যন্ত। কারণ আমরা একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভেতে ছিল যে এটা আজকে কি আপনার প্রথম দিন এই অর্গানাইজেশনে, এই নেইবারহুড সেন্টারে। 80% পিপল দিয়েছিল ইয়েস, কারণ এই 80% পিপলই এর আগে কোনোদিন এই অর্গানাইজেশনে আসেনি। কিন্তু দেখেন এটা কিন্তু কত কাছে একদম বাঙালি কমিউনিটির মধ্যে। তারপরে কখনো ওনারা কেন আসেনি? কারণ বাঙালিদের প্রোগ্রাম ছিল না কোনো, এবং কোনো বাঙালি স্টাফ ছিল না যে ওনার ভাষাটা বুঝে। তো এইটা একটা চ্যালেঞ্জ হয় যখন আমরা একটা প্রোগ্রাম খুব ভালো চলছে, মানে লোকজন এনজয় করছে, তখন হচ্ছে মাঝখানে যদি প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় কোনো মানে ফান্ডিং এর কারণে, তখন তো আসলে আমাদের খুব খারাপ লাগে না, এবং যারা রেগুলার পার্টিসিপেট করে তাদের জন্য অনেক এটা একটা বেদনাদায়ক না, আসতে পারছে না। তো আমি যেরকম আমার ওই সময় এটা একটা আমার জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ আমি জানি না যে আমি এরপরে প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবো কি না। কারণ প্রোগ্রামটা আমি এস্টাবলিশ করেছি, ইট ওয়াজ মাই প্ল্যান, সব কিছুই ছিল আমার প্ল্যান। হ্যাঁ, আমি অর্গানাইজড, আমি প্ল্যান, এত মেম্বার আসা শুরু করে দিয়েছিল, এবং আমরা এত ওয়ার্কশপ, প্রেজেন্টেশন, বিভিন্ন, তারপর ব্যাডমিন্টন খেলা, যেহেতু বাঙালিরা অনেক বছর আমাদের সিনিয়ররা দেশে হয়তো বা কখনো তারা খেলেছিল, ওয়েস্ট স্কারবোরোতে এসে ওনারা ব্যাডমিন্টন খেলা শুরু করে দিল, মানে খুবই আনন্দ খুশি হয়েছিল। এবং অনেকে আমাদের সিনিয়ররা ছিল, আপনি একটা ছোট্ট মজার গল্প বলি, আমাদের কিছু সিনিয়র ছিল মহিলা, ওনারা যখন ছোট ছিলেন তখন নাকি ওনাদের খুব শখ ছিল ওনারা নাচ করবেন। কিন্তু আপনি বুঝেন একটা 60, 65, 70 বছরের একজন মানে সিনিয়র, উনি যখন 10-12 বছর ছিলেন, তখন আমাদের দেশে সামাজিক অবস্থাটা আপনি একটু ভাবেন, সবাই তো অ্যালাউ করতো না, তাই না, মুসলিম কালচারে বা অনেকের সামাজিক কারণে। কিন্তু এটা ছিল, ইট ওয়াজ দেয়ার ড্রিম যে তারা কোনোদিন নাচবে, কিন্তু সেই ড্রিমটা কখনোই ওনাদের সাকসেসফুল হয় নাই, মানে স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। সেই স্বপ্নটা আমার ওয়েস্ট স্কারবোরোতে এসে সেই 65-70 বছর পরে আমরা কিন্তু নাচের ক্লাস করিয়েছি, এবং আমাদের প্রায় 10-12 জন সিনিয়রও ওইটাতে রেগুলার পার্টিসিপেট করেছে। তখন ওনারা এত খুশি হয়েছিল, বলে যে আফসানা তুমি জানো না এটা আমাদের মনের মধ্যে একটা কত বড় স্বপ্ন ছিল, কিন্তু আমাদের এই স্বপ্নটা কখনোই বাস্তবায়িত হয় নাই আমাদের সামাজিক কারণে। কিন্তু আমরা এত বছর পর এখানে এসে আমরা নাচের প্রোগ্রাম করলাম, তারপর আমাদের গানের প্রোগ্রাম করলাম। তো এইভাবে যখন দেখলাম যে ওনারা এত বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, এবং ওনারা বলছে যে এখানে এসে আমরা আমাদের ফ্রেন্ড পেয়ে গেছি, অনেক নতুন নতুন আমাদের ফ্রেন্ড হয়েছে, ওনাদের যে আইসোলেশন অনেক কমে গিয়েছে। ওনারা বলে আমরা বসে থাকি সপ্তাহে 2 দিন,
যে এখানে আসবো, এই প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব, নাচে গান, তারপর বিভিন্ন আমাদের আপনার হেলদি ইটিং ক্লাস, ওয়ার্কশপ, তারপরে আমরা বিভিন্ন আমাদের যত রিলিজিয়াস এবং কালচারাল ইভেন্টগুলো আছে, যেমন ঈদ, পূজা, ঈদ রিউনিয়ন, তারপরে ইফতার পার্টি, তারপর বিজয় দিবসের প্রোগ্রাম, 21শে ফেব্রুয়ারির প্রোগ্রাম, আমরা কিন্তু সব সেলিব্রেট করি, প্রত্যেকটা আমাদের বাংলাদেশি প্রোগ্রাম। তো আমাদের বাঙালি সিনেমা খুব এনজয় করে। তো এটা আমার ছিল একটা বিরাট, আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আমি জানি না তখনও যে আমি কি এটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না। যদি কন্টিনিউ করতে না পারি তখন এই সিনিয়রদের মনের অবস্থা কি হবে, এটা দিয়ে আমি তো খুব খুব টেনশনে ছিলাম। এবং আমি আমার এক্সিকিউটিভ ডিরেক্টরের নাম সিনথিয়া, ওর সাথে আমি রেগুলার এটা নিয়ে কথা বলতাম। তখন ও বলতো যে আফসানা তুমি কেন এত স্ট্রেস নিচ্ছ, ডোন্ট ওয়ারি, আমরা দেখি কি করতে পারি। কিন্তু দেখেন সেই প্রোগ্রামটা কিন্তু আমরা কন্টিনিউ করছি স্টিল এখন পর্যন্ত। এটা কিন্তু 2017-এ শেষ হয়ে যাওয়ার কথা, 3 বছর পর। তো এখন দেখেন 2020 আমরা স্টিল প্রোগ্রামটা কন্টিনিউ করছি এবং আমাদের ওয়েস্ট স্কারবোরো এটা সবসময় কন্টিনিউ করবে, আমাদেরকে বলে দিয়েছে। তো আমরা এখনো এই প্রোগ্রামটা ওইভাবেই চালাচ্ছি। খুব ভালো কাজ করছেন আফসানা চৌধুরী আপনি, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির জন্য এবং বাঙালি কমিউনিটির যারা সিনিয়র আছেন তাদের জন্য। আমি বলবো যে এটা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং অনেক ভালো একটা উদাহরণ আপনি সৃষ্টি করছেন। আমাদের যারা এই নন প্রফিট সেক্টরে এখন কাজ করার চিন্তা করছে, আমরা তো কিছু স্পেসিফিক পড়াশোনার কথা বললাম যে কেউ হয়তো কমিউনিটি ওয়ার্কার প্রোগ্রাম অথবা স্পেসিফিক প্রোগ্রাম করতে পারে। আর কি কি স্কিল দরকার ওনাদের? ল্যাঙ্গুয়েজ স্কিলস বলেন, বা আপনি ভলেন্টিয়ারের কথা বলছেন যে সেটার মাধ্যমে হয়তো কিছু স্কিলস বাড়াতে পারে, ওনাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আরেকটা যেটা আমি বলতে পারি যে আমি এখন জানি যারা নতুন এখন বাংলাদেশ থেকে আসছি স্কিল ক্যাটাগরিতে, দে আর ভেরি স্মার্ট। আমি বলতেই পারি যে ওনারা অলরেডি কম্পিউটারে খুবই ভালো, এবং কম্পিউটার স্কিলটা তো আসলে প্রত্যেকটা সেক্টরেই এখন খুব জরুরি। তো এই রকম যদি বাংলাদেশ থেকে আসার আগেই যদি ওনারা আপনার কম্পিউটারের যে বিভিন্ন যে প্রোগ্রামিংগুলো আছে এগুলো যদি ওনারা অলরেডি শিখে আসে, এটা তো অনেক হেল্প করবে। আর যেটা বলতেছেন আপনি যে কমিউনিকেশনের প্রবলেম, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটা কিন্তু আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের কিন্তু কনভারসেশন সার্কেল, ইএসএল ক্লাস, এগুলো কিন্তু হচ্ছে সব জায়গায়। আপনারাও তো মনে হয় অনেক এরকম করান। তো এগুলোতে তো ডেফিনেটলি ওনারা পার্টিসিপেট করতে পারে। আর আমি আরেকটা যেটা বলবো, আমাদের বাঙালিরা যখন সাধারণত আমাদের বাঙালিরা সবসময় চায় বাঙালিদের কাছেই থাকতে, না, এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি, এটা আপনিও চাবেন আমিও চাবো। তো বাঙালিরা যখন বাঙালি কমিউনিটিতে এসে নিউ কামাররা যখন এসে মানে থাকা শুরু করে, আমার কাছে যেটা, আমি বলবো না যে ওনাদের কোনো ইন্টেনশন খারাপ, অনেক ইনফরমেশন ওনারা আরেকজনকে দেয়, সবসময় ইনফরমেশনগুলো কারেক্ট থাকে না। তো আমার একটা যেটা আর কি আমার কাছে মনে হয়, যখন একটা নিউ কামার আসে তখন সবচেয়ে ভালো হয় আপনার ওই প্রত্যেকটা নেইবারহুডে কিন্তু একটা করে কমিউনিটি সেন্টার বা নেইবারহুড সেন্টার থাকে, এবং সেখানে নিউ কামারদের জন্য প্রোগ্রাম থাকে এবং তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য বিভিন্ন রকমের কোর্স থাকে, প্রোগ্রাম থাকে। তা আমি বলবো যে সবচেয়ে ভালো হয় আপনি আপনার এলাকার নেইবারহুড সেন্টারটাতে যান, সেখানে যে আপনি সঠিক ইনফরমেশনটা নেন। এবং আমি আরেকটা রিকোয়েস্ট করব যে আমার কাছে যেটা আমার পার্সোনালি মনে হয় যে ভুল ইনফরমেশন দেওয়ার থেকে ইনফরমেশন না দেওয়া ভালো। বললেই হয় যে আমি ইনফরমেশনটা আসলে ঠিকমতো জানি না, বা যে জানে ঠিকমতো এবং যে ওইটা নিয়ে কাজ করছে, বেটার তাকে রেফার করে দেওয়া, যে আপনি ওনার কাছে যান, উনি আসলে এইটা নিয়ে কাজ করছে। যেমন আমার কাছে যখন অনেক নিউ কামাররা আসে, আমি যেহেতু নিউ কামার নিয়ে কাজ করি না, আমি যেহেতু কাজ করি সিনিয়রদের নিয়ে রিক্রিয়েশনাল প্রোগ্রাম নিয়ে, আমি কাজ করি কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে, তো ওইটার কিছু কিছু পার্ট কিন্তু নিউ কামারদের নিয়েও হয়। তারপরেও আমি কিন্তু আমাদের ডিকসন হলের যে আপনার নিউ কামার নিয়ে যারা কাজ করছে, যেমন আপনি হয়তো বা বিলকিসকে চিনেন, যে মেইনলি কাজই করছে নিউ কামারদের নিয়ে, উনি হলো সেটেলমেন্ট সার্ভিস ওয়ার্কার। তা আমি যারা নিউ কামার আমার কাছে আছে ওয়েস্ট স্কারবোরোতে, আমি কিন্তু রেফার করে দিই ওনার কাছে, যে যারা নিউ কামারদের নিয়ে কাজ করছে, সেটেলমেন্ট সার্ভিস নিয়ে কাজ করছে। আমি বলি যে আপনি একদম সঠিক, একদম লেটেস্ট, প্রতিদিন আমাদের নিয়ম চেঞ্জ হচ্ছে। আমি হয়তো বা 5 বছর আগে যেটা জানি এটা এখন কিন্তু নাও হতে পারে, কাজে নাও লাগতে পারে। আমি বলি যে এই জন্য আমি এই রিস্কটা নেই না, যে আপনি ওনার কাছে যান, ওনারা এইটা নিয়েই কাজ করছে, আপনি ওনার কাছ থেকে একদম সঠিক মানে ইনফরমেশনটা পাবেন এবং উনি আপনাকে
ঠিকভাবে সাহায্যটা করতে পারবে। আপনার পরামর্শগুলো নিঃসন্দেহে কাজে লাগবে যারা নিউ কামার এখানে আসছেন, বাংলাদেশি, এবং যারা জব খুঁজছেন বা যারা চিন্তা করছেন নন প্রফিট সেক্টরে কাজে লাগবে। তো যাবার আগে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার যদি কোনো বক্তব্য থাকে। আচ্ছা, এখন তো কোভিডের সময় আমি আরেকটা মানে আমার মনে হয় এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন কিন্তু আপনি ফ্রি অনেক আপনার অনলাইন ট্রেনিং করাচ্ছে। বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন আমি নিজে দেখেছি, যেগুলো হয়তো বা নর্মাল সময় আপনাকে পে করতে হতো, কিন্তু এগুলো কিন্তু ম্যাক্সিমাম এখন ফ্রি। যেমন আপনি জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দেয়, আপনি যেহেতু অনেকে যারা বাসায় এখন বসে কাজ করছে বা যারা এখন লকডাউনের জন্য আমি জানি অনেকেই বাসায় আছেন, তো ওনারা কিন্তু খুব ইজিলি এই ট্রেনিংগুলো করে ফেলতে পারেন, এই সময়টাকে কাজে লাগাতে পারেন, এবং পরবর্তীতে এই ট্রেনিংগুলো কিন্তু ওনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক সাহায্য করবে। তো আমি বলবো যে আপনারা গুগলে সার্চ দেন, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে লিঙ্কে ঢুকেন, দেখেন ওনাদের ওয়েবসাইটে যান, দেখেন ওনারা কি কি ফ্রি আপনার ট্রেনিং অফার করছে, আপনারা সেগুলোতে জয়েন করেন, আপনারা এই সুযোগটা কাজে লাগান। জি, অনেক ধন্যবাদ আফসানা চৌধুরী, আপনি আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু মূল্যবান তথ্য পরামর্শ দেওয়ার জন্য। নন প্রফিট সেক্টরে কিভাবে চাকুরি পেতে পারে, এনজিওতে চাকুরি পেতে পারে, বিশেষ করে যেটা আমরা বলছি যে বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি পেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আফসানা চৌধুরী। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আফসানা চৌধুরীর সাথে। আফসানা চৌধুরী কাজ করছেন ওয়েস্ট স্কারবোরো নেবারহুড অর্গানাইজেশন, যেটা আমাদের বাঙালি কমিউনিটিতে সিনিয়রদেরকে নিয়ে। একই সাথে তিনি আরেকটা প্রতিষ্ঠান, কানাডার অন্যতম একটা বড় প্রতিষ্ঠান ডিকসন হল, অনেক পুরনো, সে প্রতিষ্ঠানের উনি কমিউনিটি ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর, অনেকগুলো কাজের সাথে জড়িত। উনি পেশায় ছিলেন একজন শিক্ষক, সেটা থেকে তিনি তার পেশা পরিবর্তন করে এখন বেসরকারি সংস্থায় কাজ করছেন। আপনারা যারা কেরিয়ারের কথা চিন্তা করছেন কানাডায়, বা কেরিয়ার চেঞ্জের কথা চিন্তা করছেন বিশেষ করে নন প্রফিট সেক্টরে, আপনারা ভেবে দেখতে পারেন যে এই সেক্টরটা আসলেই অনেক বড়। আমি নিজেও এই সেক্টরের সাথে সম্পৃক্ত, এই সেক্টরে কাজ করি এবং খুবই এনজয় করি। এই সেক্টরে কাজ করতে হলে যে স্কিলসগুলো দরকার, যা দরকার আপনার, যেটা আফসানা চৌধুরী বলছিলেন যে আপনার একটা সেবার মানসিকতা থাকতে হবে, মানুষকে সেবা করার মানসিকতা থাকতে হবে। আপনাকে এই সেক্টরে কাজ করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু প্রোগ্রাম এর পড়াশোনা থাকতে হবে, একই সাথে আপনাকে সেবার মানসিকতা থাকতে হবে, মানুষকে সেবা করার মানসিকতা থাকতে হবে। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এই সেক্টরে কাজ করতে পারেন। এই সেক্টরে বর্তমানে প্রায় 20 লাখ ক্যানাডিয়ান কাজ করছেন, এবং এই প্রফেশনে আমি প্রথমেই বলেছিলাম যে 1,20,00,000-এর মতো ক্যানাডিয়ান ভলেন্টিয়ারিংয়ের সাথে জড়িত এই সেক্টরে। এটা একটা বিশাল সেক্টর জবের জন্য, কাজের জন্য। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, বা আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ইমেল করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই কামনা করছি। নন্দন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।